আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আজকে আরো একটি ধারাবাহিক প্রেজেন্টেশন নিয়ে আমরা চলে আসলাম। তোমরা জানো প্রতি সপ্তাহ আমরা একটি প্রেজেন্টেশন নিয়ে থাকি। এর প্রথম বর্ষে যে সকল শিক্ষার্থী আছো 24-25 সেশনে, তাদের কিন্তু আমরা ধারাবাহিকভাবে এই প্রেজেন্টেশন গুলো নিয়ে যাচ্ছি আর কি। তো আমরা খুবই এনজয় করছি প্রতিটা প্রেজেন্টেশন, এবং তোমাদের উপস্থিতি সেগুলো আমাদের জানা দিচ্ছে যে আসলে তোমাদের অনেক ভালো লাগছে এই প্রেজেন্টেশন গুলো। তো বরাবরের মতোই আজকে যে টিমটা আছে সেই টিমের নাম হলো দোয়েল, এবং এই টিমের প্রেজেন্টেশনের বিষয় হলো কাপ্তাই লেক। তো কাপ্তাই লেক কিন্তু আমাদের রাঙামাটিতে অবস্থিত। খুবই সুন্দর একটা জায়গা। আমি অনেকবার গিয়েছি আর কি। তো খুবই ভালো লেগেছে, এবং এখানে কিন্তু একটা পর্যটন কেন্দ্র বটে, সাথে সাথে একটা কি আছে, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট আছে, পানি বিদ্যুৎ জলবিদ্যুৎ কেন্দ্র আছে এখানে। সেটাও কিন্তু খুবই চমৎকার একটা দেখার মতো একটা বিষয় আর কি। তো দেখা যাক আমাদের টিম দোয়েল আজকে কিভাবে সেগুলো প্রেজেন্টেশন করে। তো আমি বরাবরই সকলের সাথে আছে, আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। তো আমি টিম দোয়েলকে অনুমতি প্রদান করতেছি তাদের কার্যক্রম শুরু করার জন্য। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া তাসনিম মায়া, টিম দোয়েলের প্রথম প্রতিনিধি। আমার আলোচনার বিষয় কাপ্তাই লেক, যা উপস্থাপন করতে আজকে আমি আছি সাদিয়া তাসনিম মায়া। আমার টিমের দ্বিতীয় প্রতিনিধি মাসুমা আক্তার মোহনা, তৃতীয় প্রতিনিধি সালমান আমিন এবং সর্বশেষ প্রতিনিধি মিজানুর রহমান মিজান। প্রথমে ধন্যবাদ জানাই আমাদের জনাব আরিফুল ইসলাম স্যারকে, যিনি প্রতি সপ্তাহে আমাদের এত সুন্দর দলগত কাজ করার সুযোগ করে দিয়েছে, এবং আরো ধন্যবাদ জানাই উপস্থিত সহপাঠীবৃন্দদের যারা এত আগ্রহ নিয়ে আমাদের প্রেজেন্টেশন দেখার জন্য অপেক্ষা করে আছে। আমার বিস্তারিত পরিচয়, আমি সাদিয়া তাসনিম মায়া, রোল 75, অধ্যয়নরত প্রাণীবিদ্যা বিভাগ, সেশন 2024-25, সরকারি আকবর আলী কলেজ। আজকে আমার আলোচ্য বিষয় ভূমিকা, অবস্থান ও পরিচিতি, গঠন ও ইতিহাস। ভূমিকা, আজ আমরা আলোচনা করব বাংলাদেশের সবচেয়ে বড় কৃত্রিম হ্রদ কাপ্তাই লেক নিয়ে। কাপ্তাই লেক শুধু একটি হ্রদই নয়, এটি আমাদের দেশের প্রকৃতি, বিদ্যুৎ উৎপাদন, পর্যটন ও অর্থনীতির সাথে গভীরভাবে জড়িত। অবস্থান ও পরিচিতি, কাপ্তাই লেক বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চট্টগ্রাম পার্বত্য জেলার রাঙামাটিতে অবস্থিত। এটি কর্ণফুলী নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে 1960 সালে প্রায় 625 বর্গ কিলোমিটার এলাকা পানিতে ডুবে এই হ্রদের সৃষ্টি হয়। বর্তমানে কাপ্তাই লেক শুধু বাংলাদেশের নয়, শুধু রাঙামাটির নয়, পুরো বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সম্পদ। গঠন ও ইতিহাস, 1906 সালে ইংরেজ সরকার জলবিদ্যুৎ উৎপাদনের জন্য বাঁধ নির্মাণের একটি সম্ভাব্যতা যাচাই করেন। এর ফলশ্রুতিতে 1956 সালে পাকিস্তান সরকার আমেরিকার অর্থায়নে কাপ্তাই বাঁধ নির্মাণ শুরু করেন। শুরুতে রাঙামাটি জেলার বরকল উপজেলার সুবলংয়ের কাছে বাঁধ নির্মাণের পরিকল্পনা থাকলেও ভারতের মিজোরাম এলাকার আংশিক অংশ পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় ভারত সরকারের আপত্তিতে পরবর্তীতে রাঙামাটির কাপ্তাইয়ের কাছে রাঙামাটির কর্ণফুলী নদীর ভাটির কাছে কাপ্তাইয়ে এর বাঁধ নির্মাণ করা হয়। পরবর্তীতে 1962 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। বাঁধ নির্মাণের পূর্বে 250 বর্গ কিলোমিটার এলাকা পানিতে ডুবে যাওয়ার পূর্বাভাস দেওয়া হলেও পরবর্তীতে বাঁধ নির্মাণের পর 350 বর্গ কিলোমিটার এলাকা পানিতে ডুবে যায়, ফলে এই হ্রদের সৃষ্টি হয়। এর ফলে প্রায় 40,000-এরও বেশি মানুষ তাদের বাসভূমি থেকে স্থানান্তরিত হয়। ইতিহাসের দিক থেকে এটি বাংলাদেশের অন্যতম বড় কৃত্রিম হ্রদ সৃষ্টির ঘটনা। ধন্যবাদ। আমার উপস্থাপনাটি এখানে শেষ হচ্ছে। এর পরবর্তী উপস্থাপনা নিয়ে হাজির হচ্ছে আমার দ্বিতীয় প্রতিনিধি মাসুমা আক্তার মোহনা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমার টিমের প্রথম সদস্যকে বিষয়টি সুন্দরভাবে শুরু করার জন্য। সবার আগে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক জনাব আরিফুল ইসলাম স্যারকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা, এবং আমার সামনে উপস্থিত সকল সহপাঠীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি মাসুমা আক্তার মোহনা, অধ্যয়নরত প্রাণীবিদ্যা বিভাগ,
রোল 42। আজ এই টিমের দ্বিতীয় সদস্য। আজ আমি আলোচনা করব বাংলাদেশের সবচেয়ে বড় কৃত্রিম হ্রদ কাপ্তাই লেক বিষয়ে আমার অংশটি। আমার আলোচ্য বিষয় হ্রদ সৃষ্টির কারণ, হ্রদ সৃষ্টির প্রভাব ও এর গুরুত্ব। হ্রদ সৃষ্টির পেছনের কারণ। কাপ্তাই হ্রদ হলো বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম কৃত্রিম হ্রদ, যা কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের জন্য তৈরি করা হয়েছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল জলবিদ্যুৎ উৎপাদন করা এবং দেশের বিদ্যুৎ চাহিদা পূরণ করা। এই হ্রদ সৃষ্টির কিছু নেতিবাচক প্রভাব রয়েছে, যেমন ভূমি এবং বনভূমি প্লাবিত এবং জনগোষ্ঠীর উচ্ছেদ। ভূমি এবং বনভূমি প্লাবিত। বাঁধ নির্মাণের ফলে প্রায় 54,000 একর কৃষি জমি এবং 20,000 একর সরকারি বনভূমি এবং অন্যান্য বনভূমি তলিয়ে যায়। জনগোষ্ঠীর উচ্ছেদ। কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে প্রায় 1 লক্ষ মানুষের জীবন ও জীবিকার চাহিদা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় এবং প্রায় 18,000 পরিবারকে তাদের বাসস্থান ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য করা হয়। হ্রদ সৃষ্টির গুরুত্ব। কাপ্তাই হ্রদ সৃষ্টির যেমন কিছু নেতিবাচক প্রভাব রয়েছে, তেমন এর কিছু ভালো দিক বা ইতিবাচক গুরুত্ব রয়েছে। যেমন কাপ্তাই হ্রদ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র, যেখানে নৌভ্রমণ ও অন্যান্য বিনোদনের পাশাপাশি অন্যান্য বিনোদনের ব্যবস্থা রয়েছে এবং এই হ্রদটি জল বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি মৎস্য চাষ এবং সেচ কাজের ব্যবস্থাতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো এই ছিল আমার আলোচনা কাপ্তাই লেক বিষয়ে আমার অংশটি। আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছো। এরপর আমাদের টিমের পরবর্তী সদস্য কাপ্তাই লেক বিষয়ে পরবর্তী অংশটি উপস্থাপন করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমার পূর্বের বক্তাদের খুব সুন্দরভাবে তাদের বিষয়বস্তুগুলো উপস্থাপন করার জন্য। তো আমি প্রথমেই আল্লাহর দরবারে শুকরিয়া জানাতে চাই যে সুন্দর একটি দিন আমাদের সকলকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই সাথে বিশেষ কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় রাফিল ইসলাম স্যারকে, যার চেষ্টা ও সহযোগিতায় আমরা প্রতি সপ্তাহে সুন্দর একটি প্রেজেন্টেশন ক্লাস করতে পারি। তো চলুন শুরু করা যায়। আমি মোহাম্মদ সালমান আমিন, অধ্যয়নরত প্রাণীবিদ্যা বিভাগ, সেশন 2024 ও 25। আমার আলোচনার বিষয়বস্তু হলো কাপ্তাই লেকের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য, অর্থনৈতিক ও সামাজিক গুরুত্ব, সমস্যা ও চ্যালেঞ্জ। তো আমি প্রথমে আলোচনা করব কাপ্তাই লেকের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য নিয়ে। কাপ্তাই লেক পাহাড়, সবুজ বন আর নীল পানির মিশ্রণে অসাধারণ এক সৌন্দর্য জন্ম দিয়েছে। চারপাশে পাহাড়ি সবুজ প্রাকৃতিক দৃশ্য, যা পর্যটকদের আকর্ষণ করে থাকে। এখানে বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়, যা আশেপাশের মানুষের জীবিকার প্রধান উৎস হিসেবে কাজ করে। এখানে আরো রয়েছে আশেপাশে যেমন বন্য প্রাণী, হাতি, হরিণ সহ আরো নানা প্রজাতির পাখি এবং উদ্ভিদেরও বিচরণ এখানে রয়েছে। তার পরবর্তীতে আমি আলোচনা করব অর্থনৈতিক ও সামাজিক গুরুত্ব নিয়ে। তো কাপ্তাই লেক বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ। এখানে অবস্থিত কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র থেকে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তা দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে বড় একটি ভূমিকা পালন করে। তারপরে হচ্ছে হ্রদে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়, যা স্থানীয় জনগণের জীবিকার অন্যতম একটা উৎস হিসেবে কাজ করে। এছাড়া এটি একটি হচ্ছে জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখানে রাঙামাটি ভ্রমণে আসা প্রতিটি পর্যটকদের প্রধান আকর্ষণই থাকে হচ্ছে কাপ্তাই লেক। তো হ্রদকে ঘিরে গড়ে উঠেছে ব্যবসা বাণিজ্য, নৌযান চলাচল এবং হচ্ছে পর্যটন শিল্প, যা স্থানীয় অর্থনীতি সমৃদ্ধিকে বৃদ্ধি করেছে। তার পরবর্তীতে এখন আমি আলোচনা করব সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে। আমরা কি কি সমস্যা ও চ্যালেঞ্জ ফেস করেছি অথবা ফেস করতে পারি। তা হচ্ছে হ্রদ সৃষ্টির সময় হাজার হাজার পাহাড়ি পরিবার জমি হারিয়ে কষ্টের মুখোমুখি হয়েছিল। আজও অনেক পাহাড়ি জনগোষ্ঠী স্থানচ্যুত হয়ে সামাজিক ও অর্থনৈতিক সমস্যায় ভুগছে। বন উজাড়, পানি দূষণ এবং মাছের প্রজাতি কমে যাওয়ায় জীববৈচিত্র্যের জন্য একটা বড় একটা হুমকি। তো মাছের পর্যটন বাড়লে যথাযথ ব্যবস্থাপনা না থাকায় পরিবেশের ক্ষতি হচ্ছে। তাই কাপ্তাই লেকের টেকসই ব্যবস্থাপনা এখন একটি বড় একটা চ্যালেঞ্জ। তো আমার বিষয়বস্তু এই পর্যন্তই ছিল। তার পরবর্তীতে আমার টিম মেম্বার মিজানুর রহমান আলোচনা করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি মিজানুর রহমান মিজান, অধ্যয়নরত পানি বিজ্ঞান বিভাগ। আমার আলোচ্য বিষয় হচ্ছে ভবিষ্যৎ সম্ভাবনা ও উপসংহার। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমাদের আরিফুল ইসলাম স্যারকে। তিনি প্রতি রবিবারে আমাদের এরকম সুন্দর প্রেজেন্টেশনের সুযোগ করে দিয়েছেন। তো আমার আলোচ্য বিষয় হচ্ছে, আমি শুরু করতে চাচ্ছি। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ভবিষ্যৎ সম্ভাবনা। কাপ্তাই লেককে কেন্দ্র করে পর্যটক শিল্প আরো উন্নত করা সম্ভব। পরিকল্পিতভাবে রিসোর্ট, নৌকা ভবন, তারপরে হচ্ছে পাহাড়ি সংস্কৃতি প্রদর্শন করা গেলে পর্যটকের সংখ্যা আরো বাড়বে। মৎস্য সম্পদকে বৈজ্ঞানিকভাবে ব্যবহার করলে খাদ্য নিরাপত্তা এবং অর্থনীতিতে বড় ভূমিকা
বড় অবদান রাখা যাবে। পরিবেশ বান্ধব ব্যবস্থাপনা ও স্থানীয় স্থানীয় জনগণের কর্মসংস্থান নিশ্চিত করলে এ হ্রদের কার্যকর সম্পদে রূপ নিতে পারবে। উপসংহার: সব মিলে কাপ্তাই লেক আমাদের দেশের প্রকৃতি, অর্থনীতি ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তবে এর টেকসই উন্নয়ন নিশ্চিত করা জরুরি। আমরা আশা করি সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে কাপ্তাই লেক ভবিষ্যতের বাংলাদেশের আরো বড় গর্ব হয়ে উঠবে। ধন্যবাদ সবাইকে। আমি ওদেরকে কিছুক্ষণ সবচেয়ে মানে চমৎকার মানে গ্রাফিক্স যেটা তৈরি করছে ওরা, এটা যেন আরেকটা তাল, ঠিক আছে? মানে এখন পর্যন্ত যতগুলো আমি এই পাওয়ার পয়েন্ট তৈরি করা দেখেছি তার মধ্যে মনে হয় বেস্ট সম্ভবত এইটাই আর কি। ওরা এত ইফেক্ট দিয়েছে, মানে প্রচুর পরিশ্রম করছে। কে করছে এটা? তুমি? নাম কি তোমার? মায়া। ওরে বাপরে, সিরিয়াস লেভেলে ভালো কাজ করছে, ঠিক আছে, চমৎকার। মানে আমাদের দেখছো, আমাদের এই স্টুডেন্টদের মাঝে কত মানে মানে মেধা রয়ে গেছে আর কি, কত তাদের অ্যাক্টিভিটি রয়ে গেছে। আমি তো সেটাই চাচ্ছি যে তোমাদের মাঝখান থেকে জিনিসগুলো বের করে নেয়। আমি কিন্তু প্রতি টিমেই পাচ্ছি যে খুব ভালো ভালো কিছু ছেলে মেয়ে পাচ্ছি যারা কিনা অনেক ভালো অবস্থান করতেছে, অনেক ভালো এই যে কম্পিউটার গ্রাফিক্স এর কাজ করতেছে, মানে খুবই ভালো লাগতেছে। মানে পাওয়ার পয়েন্টের কাজগুলো তোমরা এত ভালো করে করতেছো। আই বিলিভ তোমরা যদি যে কোনো জায়গায় যে কোনো কোম্পানিতে গিয়ে যদি তোমরা এরকম একটা পাওয়ার পয়েন্ট দিতে পারো আর কি, আই থিঙ্ক তোমার চাকরি সবার আগে হবে। কি তাহলে দেবো না? ইনশাল্লাহ। এবং এটা তো চলমান প্রসেস, তাই না? তো এটা তুমি প্রথম তোমরা দিলে আর কি। আমি খুবই দেখছি সকলেই খুবই সাবলীল ছিল আর কি, অত্যন্ত সাবলীল ভাবে কিন্তু প্রেজেন্টেশন দিয়েছে আর কি। একটু নার্ভাসনেস থাকবে স্বাভাবিক, কারণ এত লোকের সামনে দাঁড়িয়ে প্রেজেন্টেশন দেওয়াটা সহজ না, কঠিন কাজ আর কি। তো প্রথম একটু নার্ভাসনেস থাকবে, ওটা সবার মাঝখানে থাকে। কেউ কিন্তু একদম মায়ের পেট থেকে সবকিছু শিখে আসে না। তো আস্তে আস্তে কিন্তু এগুলো ঠিক হয়ে যাবে আর কি। তো এই টিমটা খুবই ভালো পারফরমেন্স করছে আসলে। এই যে ফার্স্ট সেকেন্ড থার্ডের যে কথা বলছিলাম, আমার আসলে নির্ণয় করাটা খুবই ডিফিকাল্ট কাজ। সবাই ফার্স্ট, সবাই সেকেন্ড, সবাই থার্ড, ঠিক আছে, এরকম একটা অবস্থা। সকলের পারফরমেন্স আমি খুবই অভিভূত এবং ইনশাল্লাহ আমরা এই ধারাবাহিকতা বজায় রাখবো। তো যাই হোক, এখন আমরা দর্শক সাথে থেকে প্রশ্ন নেব। হ্যাঁ, প্রশ্ন নেব। তার আগে হলো দর্শক দেখে আমরা প্রশ্ন করবো। দর্শকরা কি করলো? হ্যাঁ, তো কাকে থেকে শুরু করা যায়? আসো তুমি, কে কাকে প্রশ্ন করবে? তুমি এই কাপ্তাই লেগের দুটি ভালো দিক বলো, যেটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই প্রেজেন্টেশন থেকে তুমি কি শিখছো তার আলোকে বলবে। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া নাবিলা, অধ্যয়নরত প্রাণীবিদ্যা বিভাগ, সেশন 24-25। ভালো দিক হচ্ছে জলবিদ্যুৎ উৎপাদন এবং মৎস্য চাষ, তারপর হচ্ছে পর্যটন ও ভূমি এবং পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মৎস্য চাষ এবং পর্যটন। ভেরি গুড, তোমাকে তালি। প্রশ্ন বেশ ভালোই বলেছে আর কি, যে মৎস্য চাষ এবং কি পর্যটন শিল্পে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রাখছে। তো এবার আসো, তুমি আসো। আসসালামু আলাইকুম, আমি মিথিলা আফরিন, অধ্যয়নরত প্রাণীবিদ্যা বিভাগ, সেশন 24-25। তো আমি কাপ্তাই লেক বিষয় থেকে কোশ্চেন থেকে তুমি কি শিখেছো এখান থেকে? এই কাপ্তাই প্রেজেন্টেশন কি লেককে শিখলে? কেন্দ্র করে বিভিন্ন ব্যবসা বাণিজ্য এবং মৎস্য চাষের করে উঠেছে। এখানে মৎস্য চাষ সেটা তুমি জানতে পারছো, এখানে যে স্যার, বিদ্যুৎ তৈরি হয় সেটা তুমি হ্যাঁ, জানতে পারছো, নৌভ্রমণ করা যায়, নৌকা ভ্রমণ হয়, রিসোর্ট পর্যটন হয়, সম্পর্কে সেটা তুমি জানতে আরো পারছো। পর্যটন কেন্দ্রতে। ওকে, ঠিক আছে, ওর জন্য একটা তালি। আসো, তুমি এসো। নোট ডাউন করো নাই কেন? আমাদের তো নোট ডাউন করতে এখান বলছি থেকে না। আমি শিখেছি হলো 1960 সালে এই কাপ্তাই নদী নির্মিত হয় এবং 54,000 একর জমি, কৃষি জমি এই কাপ্তাই নদীর ক্ষতিগ্রস্ত হয় এবং উপকার হলো এখান থেকে বিদ্যুৎ এবং মাছ উৎপাদন হয়। আসসালামু আলাইকুম। খুব ভেরি গুড। সবাই বসে ঘাস খাও, ঠিক আছে? আমি তোমাদের নোট ডাউন করতে বলছি না? নোট ডাউন করে এই তথ্যগুলো নাও। কেন বলতে পারলো না তোমরা? ওকে, এখন তোমাদের প্রশ্ন থাকলে বলো। এই পাশ থেকে কে প্রশ্ন করবে? এই রো থেকে। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা। আমি প্রশ্ন করতে চাচ্ছি, এই কাপ্তাই বাঁধ যেহেতু ইতিহাসের সবচেয়ে বড় বাঁধ নির্মাণ করা হয়, তো এটাকে যদি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়, তাহলে কোন ইতিবাচক কিংবা নেতিবাচক প্রভাব পড়বে? কি অ্যান্সার দিবা? ধন্যবাদ তোমাকে প্রশ্ন করার জন্য। এই কাপ্তাই হ্রদের হচ্ছে ইতিবাচক দিক অনেক, যেমন হচ্ছে পর্যটন কেন্দ্র আছে, তারপর হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য, মৎস্য চাষ অর্থনীতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর নেতিবাচক দিক বলতে কাপ্তাই হ্রদের হচ্ছে পলি পাথর, মানে
এখানে প্রায় বছরে 7,000 টনের বেশি মাছ উৎপাদন হয়। তো মানে ধারণা করা গেছে যদি এখানে সঠিকভাবে পরিচালনা না করা যায় তাহলে পলি পাথর জমে আগামী 90 বছরের মধ্যে মাছ চাষের অনুপযোগী হয়ে যাবে। তো এটা একটা ইতিবাচক দিক। আর ইতিবাচক না নেতিবাচক? নেতিবাচক দিক ইতিবাচক দিকগুলো কি? ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করলে কি সুবিধা হতে পারে? কাপ্তাই হ্রদ নির্মাণের ফলে যাতায়াত সুবিধা হয়েছে। আগে একদিন এক স্থান থেকে অন্য স্থানে যাইতে একদিনের বেশি সময় লাগতো, এখন ঘন্টার মাঝে হচ্ছে লঞ্চ নৌকায় চড়ে যাওয়া যায়। আর এটা খুব ভালো দিক আর কি, ওদের যোগাযোগ ব্যবস্থাটা ভালো হয়েছে। ওকে, এছাড়া কি হতে পারে যদি এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে তাহলে কি হবে? এই জায়গাটা সংরক্ষিত এলাকা হবে, আর সংরক্ষিত এলাকা হলে এখানকার জীববৈচিত্র্য সবকিছু কি হবে? সংরক্ষণের জন্য একটা প্রচেষ্টা তো অবশ্যই থাকবে আর কি। হ্যাঁ, তো ওই বিষয়গুলো আছে। এবং পৃথিবীর বুকে কিন্তু এটা একটা মানুষ চিনবে যে কাপ্তাই লেক নামে একটা জায়গা আছে, সেটা চিনবে। এবং তোমরা জানো কিনা, তোমরা কেউ এটা বলো নাই, সেটা হলো যে কাপ্তাই লেকের যে আকৃতিটা সেটা কিন্তু এইচ আকৃতি। তোমরা খেয়াল করছো কি? এটা এইচ আকৃতি, ইংলিশ বর্ণ এইচ আকৃতি একটা আকৃতি হয়, সেটা এই ধরনের কিন্তু একটা আকৃতি। তো যাই হোক, বুঝলেন তো তালি, চমৎকার আনসার দিয়েছো। হ্যাঁ, এইখান থেকে আসবে, কাজটা ছেলে আসবে, না রাখবো না। আসসালামু আলাইকুম, আমি সুস্মিতা ইসলাম। আমার প্রশ্ন হচ্ছে কাপ্তাই লেক নির্মাণের নেতিবাচক দিক থেকে আর ওই 18,000 মানুষের যে ঘর ছাড়তে হলো তাদের কি অবস্থা হলো, মানে কোনো সুবিধা দেওয়া হয়েছে কিনা তাদের? ওকে, কাপ্তাই লেক যখন তৈরি করা হয়েছে কৃত্রিম ভাবে, তখন মানুষের কি কি অসুবিধা হয়েছে আর কি ওখানে যারা স্থানীয় বসবাস করতো, এটা একটা প্রশ্ন। আর দুই নম্বর প্রশ্ন যে যদি অসুবিধা হয়ে থাকে তাদেরকে পুনর্বাসন করা হয়েছে কিনা, সে বিষয়ে কি বলবো? কাপ্তাই হ্রদ নির্মাণের মানে পূর্বে হচ্ছে বলা হয়েছিল যে 250 বর্গ কিলোমিটার এরিয়া হচ্ছে ডুবে যাবে, কিন্তু পরবর্তীতে বাঁধ নির্মাণের ফলে হচ্ছে 350 বর্গ কিলোমিটার এরিয়া ডুবে যায়। ফলে হচ্ছে কৃষি জমির ক্ষতি হয়। তারপর 369টি মৌজার মধ্যে 125টি মৌজায় ডুবে যায়। আর হচ্ছে 1970 সালে ফার ইস্টার্ন ম্যাগাজিনে হচ্ছে বলা হয়েছিল যে কাপ্তাই হ্রদ নির্মাণের ফলে যেসব মানুষের ক্ষয়ক্ষতি হয়েছিল তাদের 51 মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করা হলেও পাকিস্তান সরকার শুধুমাত্র 2.6 মিলিয়ন মার্কিন ডলার ব্যবহার করেছিল। ওকে, চমৎকার। এত ডিপ অ্যান্সার দিতে পারে চিন্তাই করা যায় না, খুবই চমৎকার অ্যান্সার আর কি, ভেরি গুড। ওকে, এখান থেকে আসবা, নাহলে ক্লোজ করে দেবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আসো। আসসালামু আলাইকুম, আমার প্রশ্নটা হলো 54,000 একর জমি যে এখানে খনন করা হয়েছে, তো এখানে তো আমাদের ফসল পেতাম এবং গাছগাছালি এবং প্রাকৃতিক সম্পদ ছিল, তো এই ক্ষতিটা কি এই কাপ্তাই নদী করে হ্রদ করে কি আমরা এই ক্ষতিটা পূরণ করতে পারতেছি? আসসালামু আলাইকুম। কি অ্যান্সার দিবা? নিশ্চয় বুঝতে পেরেছো। ধন্যবাদ সুন্দর একটা প্রশ্ন করার জন্য। তো এখানে যে এটা হচ্ছে মানবসৃষ্ট হ্রদ, কাপ্তাই হ্রদ। তো এখানে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। এই জন্য হচ্ছে এখানে যে পর্যটন কেন্দ্র, এখানে ব্যবসা বাণিজ্য সহ নৌযান চলাচল এবং আশেপাশের যত হচ্ছে এই পর্যটন কেন্দ্র আরো সুন্দর করার মাধ্যমে তাদের ব্যবসা বাণিজ্য আরো সুন্দর হয়েছে। তো আমি সমস্যা ও চ্যালেঞ্জের ভিতরে এটাই বলেছিলাম যে আমাদের সামনে যদি সবকিছু ভালো রেখে ভালো ব্যবসা অথবা সমৃদ্ধকে আরো ব্যবসাকে আরো সমৃদ্ধ করতে পারি, তাহলে এই আমাদের এগুলো পুষিয়ে যাবে। ধন্যবাদ। তুমি নিজে প্রশ্ন করবা? ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শিমুল আলী। তো আমার প্রশ্নটা হলো, এই হ্রদটির নাম কাপ্তাই কেন রাখা? কাপ্তাই হ্রদ কেন রাখা হয়েছে নামে? আমার আলোচনায় আমি শুরুতেই বলছিলাম যে প্রথমে শুরুর দিকে হচ্ছে রাঙামাটি জেলার বড়কল উপজেলার শুভলংয়ের কাছে এই বাঁধ নির্মাণের পরিকল্পনা ছিল, কিন্তু ভারতের মিজোরাম অংশের আংশিক অঞ্চল ডুবে যাওয়ার সম্ভাবনা থাকায় এটা হচ্ছে পরবর্তীতে কর্ণফুলীর ভাটির কাছে কাপ্তাইয়ে এটা নির্মাণ করা হয়। কাপ্তাইয়ে নির্মাণ হওয়ার কারণে এই হ্রদের নাম কাপ্তাই হ্রদ, মানে কাপ্তাই বাঁধ। ওকে, তুমি কোন প্রশ্ন করবা? মুখে আছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, অধ্যয়নরত আছি পানিবিদ্যা বিভাগ প্রথম বর্ষে।
আমার প্রশ্নটি হলো, এই কাপ্তাই লেক একটি জলবিদ্যুৎ কেন্দ্র, পাশাপাশি এটি একটি পর্যটন কেন্দ্র, এবং স্লাইডে বলা হয়েছিল যে কাপ্তাই লেকের আশেপাশে প্রচুর পশু পাখি রয়েছে, যেরকম হাতি বা হরিণ রয়েছে, কিন্তু এই পশু পাখিদের জন্য বর্তমান এবং ভবিষ্যতে এটি কি পর্যটন কেন্দ্র কি মানে পর্যটনটা কি বেশি হবে না আরো কম হবে? কারণ পশুদের একটা ভয়ের বিষয় থাকে, এই পশুদের ভয় হাতি একটা আমরা সাধারণত রাস্তায় দেখলে প্রচুর ভয় পাই, কিন্তু কাপ্তাই লেকের কাছে যেহেতু শুনলাম হাতি আছে, তাহলে এটা কি একটা ভয়ের কারণ হবে না এটা একটা উৎসাহ কারণ হবে? হাতের দিকে কি ভয় পাবা নাকি পাবা না, আসলে এটা ভয়ের কোনো কারণ আছে কিনা? ধন্যবাদ। আসলে এটা হচ্ছে আমরা একটা পর্যটন এলাকা আলাদা আর পাশে বন হচ্ছে আলাদা, তো ওইখানে ভিতরে যদি ঢুকে পড়ি তাহলে ভয় পাবারই কথা। তো আমরা যদি ফাঁক থেকে দেখি আর যদি উপর লেভেল থেকে যদি আমাদের জন্য একটা চিড়িয়াখানার এরিয়ার মতো করে দেওয়া যায়, তাহলে কেউ ভয় পাওয়ার কোনো আশঙ্কা নাই, সেই সাথে সবাই উপভোগও করতে পারবে, কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কাও থাকবে না। চিড়িয়াখানা কে থাকবে, মানুষ না পশু পাখি? পশু পাখি পুরো চিড়িয়াখানা বানিয়ে দিবা? না, চিড়িয়াখানার মতো এরিয়া এরকম করা যাবে না। হ্যাঁ, দিয়ে দাও এটা। তো যেটা বলছি আর কি, যে আসলে ওর অ্যান্সারটা আমি একটু সম্পন্ন করি। যেখানে প্রাণীর বিচরণ আছে সেখানে আমরা কেন বিচরণ করবো, তাই না? কি ওদের আবাসস্থলে আমরা কোনোভাবে ওদেরকে ডিস্টার্ব করবো না। তোমার বাড়িতে তো উঠে আসতেছে না, তোমার বাড়িতে সে কেউ এসে মানে তোমাকে ঝামেলা করতেছে, তোমার খাবার খেয়ে যাচ্ছে, করতেছে না, তুমি করলে তো তুমি বিরক্ত হবাই। তোমার বাড়িতে যদি একটা হাতি চলে আসে, এসে তোমার কলা গাছ খায়, হ্যাঁ, বা অন্যান্য জিনিস খেয়ে ফেলে আর কি, বা বাড়িটা ভেঙে ফেললো, তখন তুমি কি করবা? নিশ্চয় তুমি তাকে আক্রমণ করবা। তো তুমি তো হাতির বাড়িতে ঢুকে গেছো আর কি। হাতির বাড়িতে ঢুকলে তোমারও মানে বিপদ থাকার সম্ভাবনা আছে। আমার একটা গল্প মনে পড়লো, কেমন গল্পটি বলি আর কি। হ্যাঁ, একদিন একটা সিংহ সে জঙ্গলের ভিতরে হেঁটে যাচ্ছিল, তো যেতে যেতে তার সাথে দেখা হলো একটা শিয়ালের। শিয়ালকে বললো যে বল বনের রাজাকে। তো তখন শিয়াল বলতেছে যে বস আপনি বনের রাজা। তো সিংহ খুব ভালো লাগলো, তাকে বস বলছে, তাকে বনের রাজা বলছে। তখন সে কিছুক্ষণ হেঁটে যাওয়ার পরে তখন আবার তার দেখা হয়েছে তার হরিণের সাথে। তো বলছে বল বনের রাজাকে। হরিণ তো জান বাঁচে না, এরকম একটা অবস্থা। তো বলছে না না, আপনি বনের রাজা, এর জন্য কোনো সন্দেহ নেই, ঠিক আছে। তো কিছুক্ষণ পর যাওয়ার পরে আবার দেখা হয়েছে গন্ডারের সাথে। গন্ডারও সেম কথাই বলছে যে আপনি বনের রাজা। এইভাবে যার সাথে দেখা যাচ্ছে সেই বলতেছে আপনি বনের রাজা আর কি। সর্বশেষ গিয়ে দেখা হয়েছে হাতির সাথে। তো হাতির সাথে যখন দেখা হয়েছে, তো অ্যাজ ইউজুয়াল সে তার তো অনেক কনফিডেন্স এখন হাই, কারণ যত অ্যানিমালকে জিজ্ঞেস করছে যে বনের রাজাকে, সবাই এক বাক্যে বলছে সিংহই হলো বনের রাজা। তখন হাতির সামনে গিয়ে হাতিকে বলতেছে যে বল বনের রাজাকে। তা হাতি কোনো কথা বলে নাই, কথা না বলে তার সুর দিয়ে তাকে এরকম পেঁচিয়ে ধরে একটা আছাড় মারছে। তো আছাড় খেয়ে ধরো অনেক দূরে গিয়ে ছিটকে পড়ছে, আছাড় খেয়ে পরে ওখান থেকে উঠছে, আছাড় খেয়ে উঠছে, উঠে বলতেছে হাতিকে দেখে কে বলতেছে, বললে হে আমি বনের রাজা, আবার মারা লাগে। ঠিক আছে। তো এখন ঘটনা হচ্ছে যে তুমি হাতির ডেরায় ঢুকে যাবা, ঢুকে যা তুমি বিভিন্ন কাজ কর্মকাণ্ড চালাবা, টিকটক করবা, ফেসবুক করবা, হ্যাঁ ফেসবুকিং, তোমাকে তো দিবেই, তাই না? দিয়ে বোঝাবে যে বনের রাজা সে, এখানে আসা যাবে না। তো যাই হোক, তাদের জন্য সংরক্ষিত জায়গায় আমরা তাদেরকে ডিস্টার্ব করবো না। যদিও আমরা যাই সেটা গবেষণার কাজে যেতে পারি আমরা, তবে আমরা অবশ্যই প্রোটেকশন নিয়ে যাবো আর কি, ওইভাবে গাইড নিয়ে যাব বা ওইভাবে সতর্ক হয়ে যাব যেন আমরা সতর্ক থাকতে পারি বা আমাদের জীবনকে বাঁচাতে পারি। হাতে আক্রমণ করলে কিন্তু বিপদ আছে। হ্যাঁ, তো যাই হোক, এরই সাথে সাথে আজকের এই চমৎকার প্রেজেন্টেশন ক্লাসটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আবারও দেখা হবে তোমাদের সাথে। সকলকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।